নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের মুখোমুখি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। মুখোমুখি অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের বিভিন্ন ক্ষেত্রের মানুষ আসেন, যারা দীর্ঘদিন ধরে তাদের নিজেদের ক্ষেত্র নিয়ে কাজ করে চলেছেন, নিরলসভাবে কাজ করে চলেছেন। সেটা রাজনীতি হতে পারে, সমাজনীতি হতে পারে, সেটা অর্থনীতি হতে পারে, সেটা বিভিন্ন ক্ষেত্র হতে পারে, এমনকি শিল্প সাহিত্য ইত্যাদি ইত্যাদিও হতে পারে। তো সেই সব ক্ষেত্রের বিশিষ্ট মানুষজনদের নিয়ে আমাদের কথা থাকে, নিবিড়ভাবে তাদের কাজটাকে একটুখানি নিরীক্ষণ করবার চেষ্টা করি এবং সেই সঙ্গে সঙ্গে বর্তমান যে পরিস্থিতি, বর্তমান যে সামাজিক চালচিত্র, সেই চালচিত্র সম্পর্কেও তাদের কাছ থেকে কিছু কথা জানবার চেষ্টা করি। তেমনটাই আজকেও হবে। তবে এমন একটা সময় হবে যে সময়টা আজকে হচ্ছে রবিবার 17 তারিখ, আর একদিন পরেই 19 তারিখ। কি বলুন তো 19শে নভেম্বরের তাৎপর্য জানেন কেউ? 8ই মার্চ বললেই সবাই হাত তুলে বলবেন যে হ্যাঁ হ্যাঁ নারী দিবস, নারী দিবস। জানি তো, জানি জানি গোটা পৃথিবী জুড়ে নারী দিবস পালিত হয়। কিন্তু 19শে নভেম্বর বললে 100 জনের মধ্যে 2 জন পারবেন কিনা বেশ খানিকটা সন্দেহ আছে যে আজ হচ্ছে আন্তর্জাতিক পুরুষ দিবস। এই কথাটা বলবেন 19 তারিখ দাঁড়িয়ে। কেন বলুন তো? তার কারণ কি শুধুমাত্র প্রচারের অভাব, নাকি বেশ কিছুটা পরে শুরু হওয়া, নাকি আন্তর্জাতিক পুরুষ দিবস আবার কি নারীদের অধিকার রক্ষার জন্য একটা দিবসের প্রয়োজনীয়তা আছে? হয়তো সারা বছর জুড়েই সেই বিষয়টা নিয়ে আন্দোলন করা উচিত হয়তো, কিন্তু পুরুষদের জন্য আবার অধিকার কিসের? গোটা পৃথিবীটাই তো পুরুষরা শাসন করছেন। এই ন্যারেটিভটাতে এই যে কথাটা, সেই কথাটাই আমরা বিশ্বাস করতে শুরু করেছিলাম বহু যুগ আগে। আজ এই 2024-এ দাঁড়িয়েও হয়তো সেরকমটাই কেউ কেউ ভাবেন যে পুরুষদের জন্য আবার পুরুষ অধিকারের জন্য আন্দোলন করবার আর প্রয়োজনটা কোথায়? পুরুষ অধিকার নিয়ে আন্দোলন করছেন দীর্ঘদিন ধরে এমন একজন মানুষ আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন। 1999 সালে, আপনাদের জ্ঞাতার্থে একটুখানি জানিয়ে রাখি যে 1999 সালে এই আন্তর্জাতিক পুরুষ দিবস শুরু হয়েছিল। ডক্টর জেরম তিলক সিং বলে এক ভদ্রলোক, তিনিই শুরু করেছিলেন। আর তাই এবার 2024টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তার কারণ 25 বছর এবার এই আন্তর্জাতিক পুরুষ দিবসের। সুতরাং তারই প্রাক্কালে আমরা বসেছি আজকে স্টুডিওতে। আমাদের সঙ্গে রয়েছেন, নামটা বললেই সবাই জানতে পারবেন, বুঝতে পারবেন যে কে, নন্দিনী ভট্টাচার্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে। নমস্কার জানাই। আর নন্দিনীর সঙ্গে আমার বহুবার সাক্ষাৎ হয়েছে, আপনারা এই মুখোমুখি অনুষ্ঠানেও দেখেছেন। গত জুলাই মাসে একবার পেয়েছিলাম দিদিকে, কিন্তু তারপরে ঘটে গিয়েছে অনেকগুলো ঘটনা, বহু ঘটনা ঘটে গিয়েছে বাংলার বুক জুড়ে এবং অবশ্যই ভারতের বুক জুড়ে, গোটা পৃথিবীতেও। আমাদের প্রতিবেশী রাষ্ট্র, সেখানে বাংলাদেশে একজন নারী ছিলেন ক্ষমতায়, কিন্তু তাকে সরিয়ে একজন পুরুষ এই মুহূর্তে ক্ষমতায়। এখন বাংলাদেশে ইউনূস সরকার। আবার অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে যদি তাকাই, তাহলে সেখানেও একজন নারী এবং পুরুষের লড়াই হচ্ছিল। কমলা হ্যারিস হেরে গিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প আবার নিজের চেয়ারটিকে পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছেন দ্বিতীয়বারের জন্য। কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই যে পুরুষরা কি সত্যি সত্যি ক্ষমতার তাদের হাতে রয়েছে বলে মেয়েদেরকে পিছনে রাখে? সত্যি সত্যি কি প্রয়োজনীয়তা আছে আন্তর্জাতিক পুরুষ দিবসের? এই প্রশ্নটা নিয়েই নন্দিনীর কাছে যাব। নন্দিনী, দেখুন, দিবসের ব্যাপারটা কি বলুন তো, যে নারী দিবস যখন হয়, নারীরা দেখবেন লেখে যে নারীদের জন্য আবার একটা দিবস হয় নাকি, রোজই নারীদের দিন। তারপরে আমরা বলি না বাবাদের কি দিন হয়, মায়েদের কি দিন হয়, সত্যিই তো তাই। বাবা মায়েদের আবার দিন কি, তাদের প্রভাব, তাদের মানে আমাদের জীবনে অবদান এতটাই যে কোনোদিন তো একটা বাবার দিন, একটা মায়ের দিন এরকম তো হয় না। রোজই তারা আমাদের জীবনে সমান গুরুত্বপূর্ণ। আবার এই যে ভ্যালেন্টাইন্স ডে বলে মাতামাতি সারা বিশ্ব জুড়ে ব্যবসা, তা সত্যিই কি ভালোবাসার কোনো দিন হয়? পকেটে পয়সা আর মনে ফুর্তি আনন্দ, এবং যদি মনে ভালোবাসাই থাকে তাহলে রোজ ভালোবাসার দিন। কিন্তু কেন আমরা একটা দিন বেছে নিয়েছি? তার একটা বড় কারণ কিন্তু অর্থনৈতিক। সেই দিনটাকে কেন্দ্র করে প্রচুর ব্যবসা হয় পৃথিবী জুড়ে, শুনেছি তো হাজার হাজার কোটি টাকার ব্যবসা হয়, আমি জানি না। এবার তেমনি একটা করে দিন, এবং ওমেন্স ডে জুড়েও কিন্তু ব্যবসা, একটা বড় ব্যবসার দিন। আজকাল তো চিলড্রেন্স ডেতেও বোধহয় তাই হয়, ফাদার্স ডে, মাদার্স ডে, ক্রমশ দিন বাড়ছে। এখন তো শুনেছি নাকি হেড ডেও চালু হয়েছে, মানে আমি আপনাকে হেড করি, এটারও নাকি একটা ডে, তার নাকি কার্ড হয়। এত কিছু জানি না, আদার ব্যাপারই, জাহাজের খবরে বেশি খোঁজ রাখি না।
তো আমার কথা একটা দিনের তাৎপর্য কি বলুন তো, যে সব দিনগুলোই আছে, তার মধ্যে একটা বিশেষ দিন, এই যে ভাই ফোঁটা। তা আপনার কি ভাই সারা বছর ভাই থাকেন না? রাখি পরানো। বোন কি আপনার সারা বছরের বোন নন? কিন্তু একটা করে দিন আমরা রাখি, যে সেদিনটা আমরা মনে করিয়ে দিই যে আমার একটা ভাই আছে, তাকে ফোঁটা দিলাম, সেলিব্রেট করা, যে সারা বছরের জন্য তাকে ভাইকে একটা কিছু দিলাম, বোনও ভাইকে কিছু দিল, এরকম আর কি। তো এর কাজেই সবার যখন একটা করে দিন আছে, তো পুরুষ মানুষেরও একটা দিন তো থাকা উচিত। কারণ পুরুষ মানুষ যাই কিছু, আমি কিন্তু কখনোই নারী বিরোধী নই, নারীরা কিছু করছেন না এ কথা বলি না, বরং বারবার এই কথা আমার কথায় উঠে এসেছে যে নারীরা কিন্তু অনেক তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে পুরুষদের থেকে। পুরুষদেরকে অনেক বেশি দৌড়তে হবে সেই নারীদের ধরার জন্য। কিন্তু আমার মনে হয় পুরুষ মানুষের অবদান তো আমাদের জীবনে অপরিসীম, নারীদের জীবনে বিশেষ করে, এবং পৃথিবীর যে কোনো কর্মকাণ্ডে অপরিসীম অবদান পুরুষ মানুষের। কাজে তাদের দিন তো সেলিব্রেট করতে হবে, তাদেরকে নিয়েও সেলিব্রেট করতে হবে, তাদের কাজও সেলিব্রেশনের হওয়া উচিত। সেই জন্য একটা পুরুষ দিবস হওয়া উচিত। হলো কি, কিছুই হয়নি, ইউএন থেকে এখনো কোনো স্বীকৃতি নেই, তাই তার নিয়ে ব্যবসা করাও বিশেষ যাচ্ছে না। হতে হবে অল্প অল্প করে, ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে পৌঁছে যাবে। যে 25 বছর, কেউ জানেন না 25 বছর তো একটা বড় সেলিব্রেশন দাবি করে, তাই না? আজকে একটু একটু করে অল্প অল্প করে হচ্ছে। আমি না অল্প অল্প করে হওয়াতে বিশ্বাসী, তাতে না জিনিসটা ভালো হয়, বুঝেছেন? পোক্ত হয়, মানে পোস্টের পরে দুটো টি বসালে যেমন পিলারটা শক্ত হয়, ওইরকম পোক্ত হয় ব্যাপারটা। হঠাৎ করে হাউবাজির মতন হঠাৎ করে শুরু হয়ে গেল, ওতে কিছু হয় না, জানেন? এই যে ধীরে ধীরে একটু একটু করে মানুষের মনে পুরুষের অধিকার, পুরুষ অধিকারের আন্দোলন একটু একটু করে দেখবেন ঢুকছে, দরকার। আস্তে আস্তে করে মিডিয়ায় সচেতনতা বাড়ছে, আপনারা আমাকে ডাকছেন, যাই হোক 8-10 জনকেও হয়তো পরে ডাকবেন। এই যে অল্প অল্প করে সচেতনতা ঢুকছে না, এটাই জরুরি। হঠাৎ করে কিছু হবে না, রেভলিউশনই হবে। রেভলিউশন এরকম করে হয় না এসব জিনিসে। এটা ভালো, এটাই আমরা খুশি। মানে হঠাৎ করে হলো, কিন্তু তারপরে আর তার কোনো ইম্প্যাক্ট হাওয়ের মতন, হাওয়াবাজির মতন অনেকে হয় না, দেখবেন হঠাৎ করে উঠলো জীবনে, পট করে, পরে 2 দিন বাদে আর কেউ চেনে না। একদম আমরা যেরকমটা আরজিকর কাণ্ডের সময় দেখলাম, রিক্লেম এই সচেতনতা অল্প অল্প করেই আসবে। আস্তে ধীরে সবাই এখন বুঝতে পারছেন যে হ্যাঁ, এটাও সত্যি একটা ইম্পর্টেন্ট ইস্যু। তো এবং যেটা জরুরি বলবো, তার মধ্যে কিন্তু এমন অনেক মানুষ আছেন যারা মেয়েদের নিয়ে কাজ করেন। লোকের ভুল ধারণা আছে, তারা তো আমায় দেখলেই মারতে ওঠেন, আমায় ভীষণ অপছন্দ করেন। একদম জানিয়ে দিতে চাই প্রথমে যে না, সমাজ মাধ্যমে অনেক পজিটিভ কমেন্টস, না একদম খুব ভুল কথা বলেন ওনারা। তারা আমায় ভালোবাসেন, আমরা একসঙ্গে অনেক সেমিনার করি, কথাবার্তা হয়, আমাকে দেখলে তারা ছবিও তুলতে চান, এবং অনেক আলোচনা হয় আমাদের মধ্যে। তারা বলেন যে এটা খুব জরুরি, এটা খুব দরকার। লোকের এই ভুল ধারণাগুলো বদলানো দরকার, যে বাইনারি সবাই মিলে জনগণ সৃষ্টি করার চেষ্টা করছেন। অ্যাকচুয়ালি বাইনারিটা তাই নয়, এটা বুঝতে হবে। বাইনারি ন্যায় অন্যায়ের হয়, শুভ অশুভর হয়। নারী পুরুষের বাইনারি তৈরি করে লাভ হবে না। বিশেষ যারা করতে চাইছেন তারা ভুল করছেন, এখনো বলছি। একদম। আমি সেই বাংলা সিনেমার সেই বিখ্যাত গানটার কথা একটুখানি মনে করতে চাইব, নারী পুরুষ সমান সমান আছে যে তার অনেক প্রমাণ। কিন্তু বিষয়টা হচ্ছে যে অল বেঙ্গল মেন্স ফোরাম বেশ কিছুদিন ধরে এই পুরুষ অধিকার নিয়ে কাজ করে চলেছে, এবং এবারের এই আন্তর্জাতিক পুরুষ দিবস সেটিকে উদযাপন করবার জন্য আজকে বোধহয় একটা সেমিনার ছিল না, আজকে ছিল আমাদের র্যালি ছিল। দেখুন, আমাদের 13 তারিখ থেকে শুরু হয়েছে। 13 তারিখে প্রথম যে সেমিনারটা হলো, আমি জানি না পৃথিবীতে কখনো হয়েছে কিনা, ভারতবর্ষে কখনো হয়নি। অ্যান্ড্রোলজি তো পুরুষের শারীরবিদ্যা। অ্যান্ড্রোলজি সেমিনারের উপরে আমাদের আলোচনা হলো যে পুরুষ মানুষের সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাকশন রাইটস অ্যান্ড হেলথ কোনো দিনও আলোচনা হয়নি। ডক্টররা ছিলেন, মানে ওয়েলনেস কনসালটেন্ট ছিলেন ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশনের সঙ্গে মিলেই আমরা এটা করলাম, যেহেতু এর সঙ্গে আমি অনেকদিন জড়িত। তার পূর্বাঞ্চলীয় প্রবন্ধক যিনি, উনি ছিলেন। তো সব মিলিয়ে যে আলোচনা সেদিন শুরু হলো, প্রথমে অ্যান্ড্রোলজিস্ট ছিলেন ডক্টর নীলাঞ্জন মিত্র। তো বিশ্বাস করবেন না, যখন শুরু করলাম আলোচনাটা, আপনাদের যদি আমাদের কিছু লাইভ হয়েছে সেগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন, একটু শুনবেন। যখন আলোচনাটা শুরু হয়েছিল, অনেক মহিলারাও আমাদের দর্শকরাও শুনবেন, এটা শোনাটা প্রয়োজন। আমি লিংক দরকার আপনাদের দিয়ে দেবো। যখন শুরু হয়েছিল অনেক মহিলারা ওখানে ছিলেন। তখন না, যে পুরুষরা এসেছিলেন শ্রোতা, তাদের মুখগুলো প্রথমে একটু এম্বারাসড ছিল যে এইরকম একটা আলোচনা হচ্ছে, মেয়েরাও রয়েছে। যত সময় গেল, আলোচনাটা হওয়ার কথা ছিল 1 থেকে 1.5 ঘন্টা, 2.5 ঘন্টায় গিয়েও আলোচনা শেষ করা যাচ্ছে না। প্রথমে তাদের মুখগুলো এম্বারাস ছিল, যে বিশেষ করে আমি বলছি এরকম কথা একটু খারাপ ওনাদের হয়তো লাগছিল, কারণ অত্যন্ত খোলাখুলি একটা আলোচনা, আসলে দীর্ঘদিনের একটা ট্যাবু তো, এবং ভেতরে থাকা অনেক কথা। তারপরে আস্তে আস্তে যখন কথা এগুলো, ডক্টর মিত্র শুরু করলেন কথা বলতে, সুপ্রতিভ জনের কথা বললেন, আমি বলতে শুরু করলাম, তারপরে মৃণালদা উঠলেন কথা বলতে। বিশ্বাস করবেন না, তারপরে ওই তরফ থেকে যেসব প্রশ্ন আসতে শুরু করলো, যেই কথাবার্তার আদান প্রদান, এবং মহিলারাও অনেকে কথা বললেন। আপনি ভাবতে পারবেন না যে এরকম কথা কোনো সেমিনারে আলোচনা আজ পর্যন্ত হয়েছে। ছেলেরা যে সমস্ত কথা বলছিলেন,
এবং ডাক্তার বাবু যেটা বলছিলেন বা মৃণাল বলছিলেন বা যে ধরনের কথা, মানে এই যে আলোচনা হচ্ছিল উভয়ের মধ্যে, এই আলোচনা দরকার। এই আলোচনা যে কখনো কোনো সেমিনারে হয়েছে আমার বিশ্বাস হয় না, কখনো হয় না বিশ্বাস। মানে আমি সেদিন অবাক হয়ে শুনছিলাম যে এই যে আপনি বলে না খুলিল হৃদয় দ্বার খুলিল, মানে আপনি যদি খুলে দিতে পারেন মুখটা, তাহলে কি আলোচনা বেরোতে পারে। ছেলেদের মনে কত কোয়েরিজ, ছেলেরা কত কিছু জানতে চান, ওনাদের মনে মনে কিন্তু এগুলো আছে, কোথাও বলার জায়গা পাননি কখনো। একদমই। আর অনেক সময় এরকমটাই হয় আর কি, যে মেয়েরা হয়তো বলতে পারেন সংসারের মধ্যে, আমি আপনাকে বলবো, আপনারা যে মুখোমুখি আলোচনাটা করেন, একদিন এরকম একজন অ্যান্ড্রোলজিস্টকে এনে কথা বলবেন, মানে শুধু মানে এবার সেটা যদি সবচেয়ে ভালো হয় ফোন ইন রাখতে পারেন, যে পুরুষ মানুষের যে, আমি কিন্তু বলছি না যে প্রস্টেট ক্যান্সার, ডায়াবেটিস, সুগার, হার্ট, না, পুরুষ মানুষের এই বিভিন্ন সেক্সুয়াল যে সমস্যা বা অ্যাডোলেসেন্ট পিরিয়ডে একটি ছেলের যে সমস্ত জিনিস বদলায় বা শুরু হয়, তাই নিয়ে একদিন আলোচনা করবেন, তার ফোন ইন রাখবেন, আপনি শুধু দেখবেন আমার কথাটা। আমরা কোনোদিন আলোচনা করিনি, তবু মেয়েদের মেনস্ট্রুয়াল হাইজিন, পিরিয়ড এসব নিয়ে আলোচনা আমাদের মধ্যে হয়, ছেলেদের নিয়ে কোনোদিন হয়নি। সেদিন আরো বুঝতে পারলাম কত রকম। এবং তার জন্য কিন্তু এই অ্যাডোলেসেন্সের কথা বললেন আপনি, এই বয়স সন্ধির সময় অনেক ভুল ধারণা তৈরি হয়, সবটাই ভুল ধারণায় আমরা পৌঁছই, এবং পুরুষ মানুষ এবং নারী উভয়ের বিবাহিত জীবন নষ্ট হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। যারা আমার কথা শুনছেন তারা বুঝবেন, যারা হয়তো ভুক্তভোগী তারা বুঝবেন যে উনি একদম ঠিক বলছেন। কারণ এই ভুল ধারণার পর আমরা জানি না তো কোনো কিছু, সায়েন্টিফিক কোনো ধারণা আমাদের মধ্যে নেই তো। এবং আমি বলি অ্যাডোলেসেন্ট ছেলে এবং মেয়ে উভয়কেই ডাক্তারের কাছে নিয়ে প্রপার শিক্ষা দেওয়া উচিত, কাউন্সিলিং করানো উচিত, সাইকিয়াট্রিস্টের কাছে নেওয়া উচিত। আপনারা বাবা মায়েরা বুঝতে শিখুন, সাইকিয়াট্রিস্ট মানে পাগলের ডাক্তার নয়। আপনার ছেলে মেয়েদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য একজন সাইকোলজিস্ট বলুন, সাইকিয়াট্রিস্ট বলুন, অ্যান্ড্রোলজিস্ট, গাইনোকোলজিস্ট, কাউন্সিলার, সবার কাছে নিয়ে যাওয়া উচিত। ইভেন ওয়েলনেস কনসালটেন্ট, যারা কি খাবে, তারা কি খাবে না, কি খেলে কি হয়, সত্যি সত্যি কতটা এক্সারসাইজ করা উচিত, কতটা না করা উচিত। সেদিন শুনছিলাম তো ওয়েলনেস কনসালটেন্টের কাছে, আপনি হুড়ুম দুরুম করে খানিকটা এক্সারসাইজ করছেন, আর এই ওয়াকিং এ যাওয়া মানেই এক্সারসাইজ করা না, সব শুনছিলাম সেদিন। আমাদের না খুব দরকার, আমরা না খুব অজ্ঞ, জানেন তো, আমরা কিচ্ছু জানি না, কিন্তু আমরা মনে করি যে আমরা সবটাই জানি। এবং তার জন্য যেটা হয়, বা যেটা নন্দিনীর কথার সূত্র ধরে বলবো, সেটা হচ্ছে যে মায়েরা মেয়ে যখন বয়স সন্ধিতে পৌঁছয় তখন বেশ খানিকটা তাকে জানিয়ে দেবার চেষ্টা করে যে এই যে সে বড় হয়ে উঠছে শরীরে এবং মনে, তার যে যে পরিবর্তনগুলো হচ্ছে সেই পরিবর্তনগুলো খুব স্বাভাবিক। কিন্তু একটি পুরুষ শিশু, সে যখন বালক থেকে তরুণ হয়ে উঠছে, তার বয়স সন্ধির সময় তাকে জানানোর কেউ নেই, খুব কম মানুষ পাওয়া যায়। বাবারা তো বলেনি না, মায়েরাও বলেন, সৃষ্টি হচ্ছে ক্রমশ আরো। একদমই। এবং আমি আমার পরিবারের একটা মানে জায়গা থেকে একটা বলতে পারি, সেটা হচ্ছে একটি শিশুর তার গলাটি ভাঙছে, স্বরভঙ্গ হচ্ছে বয়ঃসন্ধিতে, এবং সেই বয়ঃসন্ধিতে সে চুপ করে গেছে, কোনো কথার জবাব দিচ্ছে না, এবং তার মানসিক সমস্যা শুরু হয়ে গেছে। ভাবুন রবীন্দ্রনাথ কত আধুনিক ছিলেন, সেই সময় ছুটি গল্পে লিখেছিলেন ফটিক সম্পর্কে, 12-13 বছরের বালকের মতন বালাই আর নাই। মানে সে না পারে কিছু বলতে, না পারে কিছু গিলতে, কার কাছে জানাবে জানে না, গলার স্বর ভাঙাটাকেও সে অপরাধ মনে করে। একদম। তার শারীরিক যে পরিবর্তন, আমি আপনাদের এই মিডিয়ায় বসে সেই কথাগুলো বলতে চাই না, কারণ মিডিয়াতে তো কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, সেগুলো হয়তো সবসময় বলা যায় না, যে সে তার শারীরিক পরিবর্তনগুলো কাউকে গিয়ে বলতে পারে না, গলা ভাঙা নিয়ে লজ্জা পায়। দেখবেন অনেকের এইখানে অনেকটা ইয়ে হয়ে যায়, বেরিয়ে আসে, তার দাড়ি গোঁফ বেরোনো নিয়ে সে লজ্জা পায়, অথচ এগুলো যে তার একটা শারীরিক পরিবর্তন, শারীরবৃত্তীয় অবস্থা, এটা তাকে বোঝাবার মতো কেউ নেই। তাই আমি ভাবি রবীন্দ্রনাথ মানুষটি কত আধুনিক ছিলেন, তখন বলেছিলেন যে 12-13 বছরের বালকের মতন বালাই আর নাই, মানে তার কোথাও যাবার জায়গা নেই। সেই বয়স থেকে কিন্তু ছেলেদের মনে না অনেক রকম অন্ধকার অলিগলিও গজিয়ে উঠতে থাকে, ভুল সঙ্গে পড়েন, কুসঙ্গে, হয়তো কেউ এখন ড্রাগস খেতে শুরু করলেন, কেউ হয়তো অ্যালকোহলে আসক্ত হলেন, ভুল জায়গায় চলে যেতে শুরু করলেন, কুসঙ্গে পড়লেন, সেইখান থেকে কিন্তু, কারণ তখন হয়তো এমন একজনের পারলে বলেন যিনি ওনাকে এসবগুলো শেখাচ্ছেন, উনি ভাবছেন এর থেকে শুভাকাঙ্ক্ষী আর কেউ নেই। বিশেষ করে সেটা পাড়ার দাদা কিংবা কলেজের দাদা। আমাদের বাড়িতে সবার আগে শিক্ষিত হওয়া দরকার, বাবা মাকে, এই প্রজন্মের বাবা মাকে বলবো আপনারা শিক্ষিত হন, কারণ আজকের বাচ্চা কাচ্চার আইকিউ লেভেল আরো অনেক বেশি, তারা, আমরা তো এত কিছু পাইনি, তারা হাতে আরো অনেক কিছু পাচ্ছেন, যার ফলে তারা ভুলভাল জিনিসও দেখা শুরু করছেন। আপনাদের সতর্ক হওয়া অনেক বেশি উচিত আজকের বাবা মার।
একদমই তাই। স্মার্টফোনের দৌলতে একটা বিশাল বড় দুনিয়া তার হাতের সামনে রয়েছে, সুতরাং সেক্ষেত্রে মেয়ে শিশুটি কি করছে সেটা আমরা নজর রাখছি, কিন্তু পুরুষ শিশুটি কি করছে সেদিকেও বোধহয় নজর রাখা যেমন দরকার। কোনোদিন বাচ্চা ছেলেদের শেখায়নি ব্যাক টাচ গুড টাচ, একদম। তারাও তো বহু সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার, মলেস্টেশনেরও শিকার, ঠিক। কোনোদিন বলিনি। ঠিক। এক তো বাচ্চা ছেলেদের দেখবেন একটা মজার খেলা আছে, তার মামা কাকা অনেকে এসে যে প্যান্ট নামিয়ে দিচ্ছে, তার মানে মেল অর্গান চেপে ধরতে দিয়ে হি হি করে হাসছে, কিন্তু এটাও তো একটা মলেস্টেশন, এটাও তো একটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট। একদম। কে ভেবেছেন আপনারা? মা বাবাও তার সঙ্গে হাসছে হয়তো। প্যান্ট যে নামিয়ে দিচ্ছেন অনেক বড় বাচ্চা ছেলেরও করা হচ্ছে, এবং তার যে লজ্জা লাগছে সেটা আপনারা কেউ বুঝতে পারছেন না। এইটা পরবর্তীকালে যে কোন রূপে তার মধ্যে গিয়ে দাঁড়াচ্ছে আপনারা কিন্তু কেউ জানেন না, মনের ঠিক কোন কোন জায়গাটায় আঘাত করছে। এবং এটাই যে তাকে ক্রমশ একটা পোটেনশিয়াল রেপিস্টে পরিণত করবে না কে বলতে পারে? যে সেই রাগ, সেই অপমান, সেই দুঃখ তাকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাচ্ছে কেউ জানেন না আপনারা। আমি নন্দিনীদি একদম সাম্প্রতিক কয়েকটা ঘটনাতে বেশ খানিকটা তোলপাড় হয়ে গেল বাংলার, এবং সেই ঘটনার মধ্যে আর.জি. করের ঘটনা যেমন আছে, সেটা যেমন একটা নারকীয় ঘটনা, সেই নারকীয় ঘটনার নেপথ্যে কারা আছেন, কে কি বৃত্তান্ত, সেই বিষয়টা এখনো পর্যন্ত তদন্ত চলছে। কিন্তু বিষয়টা হচ্ছে এই ঘটনাটা ঘটে যাওয়ার পর হঠাৎ দেখতে পাওয়া গেল যে সমাজ মাধ্যমে বিভিন্ন মানুষ নানান মানুষ সম্পর্কে বক্তব্য রাখতে আরম্ভ করছেন এবং বলছেন, এই যে আপনি একটু আগে বললেন পোটেনশিয়াল রেপিস্ট, এই শব্দটা নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে। কথা বলি, পোটেনশিয়াল রেপিস্ট, পোটেনশিয়াল রেপিস্ট, পোটেনশিয়াল রেপিস্ট কোথায় এটা প্রমাণিত হয়েছে? মহিলাদের মধ্যে ধর্ষকামিতা নেই। আমি তার আগে এটা জানতে চাই। পোটেনশিয়াল রেপিস্ট আমার মতে একটা জেন্ডার নিউট্রাল টার্ম হওয়া উচিত। আর রেপ মানে কিন্তু সবসময় যে আপনি শারীরিকভাবে ছুঁয়ে ধরে মানে বিছানায় পেরে ফেলে করবেন তার তো মানে নেই। আপনাকে কথা দিয়েও মানসিকভাবে ধর্ষণ করা যায়, আপনার মস্তিষ্ক ধর্ষণ করা যায়। এবং যারা নিজের কাছে জানে এবং বহু মহিলা এরমভাবে ধর্ষণ করে ফেলতে পারেন। আমি তো দেখি সমাজ মাধ্যমে বহু মহিলাকে যে ভাষায় আক্রমণ করেন সেটাকেও এক ধরনের ধর্ষণ বা মলেস্টেশনই বলে। কে বললো পোটেনশিয়াল রেপিস্ট মানে শুধু পুরুষ মানুষ? না না। আর যারা কারণে অকারণে মানুষকে বলছেন সেটাও তো একটা ধরনের ধর্ষণ। আপনার সম্বন্ধেও কিন্তু সাইবার সেলে রিপোর্ট হতে পারে, আপনি জানছেন না, শুনছেন না পোটেনশিয়াল রেপিস্ট। আরে একটা ইংরেজি শিখেছেন বলেই সেটা বলতে হবে? আর ধর্ষণের সেক্সুয়াল হ্যারাসমেন্টের বহু রকম হয়, গায়ে হাত দিতেও হয় না তার জন্য। ইভেন আপনি যে মোবাইলে মেসেজ পাঠাচ্ছেন তার মাধ্যমেও হতে পারে, নানান রকম। কেউ তার চূড়ান্ত পর্যায়ে গিয়েও সেটাকে ফ্লার্টিং মনে করছেন, আবার কেউ সামান্য কথাতে সেটাকে মনে করছেন সেক্সুয়াল হ্যারাসমেন্ট কি পোটেনশিয়াল রেপিস্ট। সব নির্ভর করে আপনাদের অবস্থানগত ব্যাপারের উপরে, জানেন তো। আপনাদের অনেকক্ষণ অবধি থাকে অনেক মহিলার যেটা ফ্লার্টিং ভাবছেন অনেক একটা সময় অবধি, তখন অবস্থানগত সুবিধে নিচ্ছেন। আবার তারপরেই যখন সুবিধাটা বদলে গেল তখন ওটা হয়ে গেল পোটেনশিয়াল রেপিস্ট, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, মলেস্টেশন। এইসব সব মহিলার বলিনি, মাথায় রাখবেন কথাটা। মানে পুরুষদের ক্ষেত্রেও তো অনেক আছে। কারণ পুরুষদেরকে কোনো মহিলারা এরকম মেসেজ টেসেজ পাঠান না বলতে চান আপনারা? বহু পুরুষকে বহু মহিলা পাঠান, অনেক পুরুষের কাছে আছে, যে আমার যারা কথা শুনছেন তারা জানেন। তাদেরকে আমি বলবো আপনারা কেন প্রথম থেকে এটা প্রশ্রয় দেন? মহিলাদের যেমন বলবো পুরুষদেরকে একই কথা বলবো, আপনারা কেন প্রশ্রয় দেন? একজন মহিলা মাঝরাতে হঠাৎ হাই লিখে পাঠালে আপনি কেন জবাব দেন? তারপরে হাইটা কতক্ষণে হাই রূপান্তরিত হয়ে যাবে আপনারা সেই দিন অবধি অপেক্ষা করেন, তারপরে আমাদের কাছে আসেন, আপনারাও জবাব দেন। আপনার মাঝরাতে হঠাৎ হাই মহিলা, মোটামুটি সুন্দর দেখতে মহিলা হাই লিখলে আপনার প্রাণে যে পুলক জাগে আপনি তো সেটাকে টেনে নিয়ে যান। আপনি তো তখন নো মিন্স নোটা যে আপনার জন্য হতে পারে আপনারা ভেবেছেন কোনোদিন? ভাবেননি তো। তারপরে যখন একদম তারপরে বাড়াবাড়ির পর্যায়ে তখন আমাদের কাছে চলে এলেন, মানে আমাদের মতো সংগঠনের কাছে। কিন্তু আপনারা করেছেন কিন্তু প্রথমে। কেন করেন? মহিলাদের যেমন নো মিন্স নো, তো যারা মহিলাদের নিয়ে কাজ করেন বিভিন্ন অর্গানাইজেশন এরা বলবেন, আমরা তো আপনাদের বলবো, আপনারা কেন বলেন না নো মিন্স নো? প্রথমে কেন বলেন না এটা ভালো লাগছে না, রাত 12টায় কেন মেসেজ করলেন? কজন বলেছেন আমি জানতে চাই, বলেন আপনারা? কেউ বলে না। মাঝে মধ্যেই সমাজ বান্ধবে এরকমটা দেখতে পাওয়া যায় নন্দিনী দিদি, আপনি যেরকমটা বললেন ঠিক সেই জায়গাটা থেকেই বলতে চাইছি যে অনেক সময় এরকমটা হয় যে কোনো একজন পুরুষ বন্ধু, সে এক সময় হয়তো বন্ধু ছিল বা কিছুদিন ধরে হয়তো কথাবার্তা চলেছে, পরিচিত, সে এমন কিছু বলে ফেললো এবং তারপর স্ক্রিনশট তুলে সেটাকে পোস্ট করে দেওয়া হলো। তবে আমি বলি সামাজিকভাবে যে আমি ছেলেদের বলি যে আপনারা স্ক্রিনশট রাখেন না কেন? রাখেন না ছেলেরা, দেখবেন আমার ছেলেদের কাছে এটাই বক্তব্য যে আপনারাও তো রাখতে পারেন, আপনারাও দেবেন তুলে। কেন? তাদের নিরাপত্তাহীনতার বোধ নেই তাই মনে হয়, ভাবে বোধহয় আমরা না আমি কেন রাখবো, কি রাখার দরকার? আপনারা রাখুন না, কে বারণ করেছে? মেয়েরা কিন্তু রাখেন,
আপনারা কেন রাখেন না আপনারা বলতে পারবেন, আমি তো এটা বলতে পারবো না। আমরা কিন্তু সবাইকে বলি একটা কিছু দিলে অনলাইন পেমেন্ট করুন, একটা কিছু এরকম কথা এলে স্ক্রিনশট রাখুন, কেন রাখেন না? সবার রাখা দরকার। কারণ আজকের দিনে কোনো সম্পর্ক এটা 1 বছর টিকলে এটা বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার না আজকাল 1 বছর টিকলে কোনো সম্পর্ক। আর 5 বছর টিকলে তো বাপরে বাপ, মানে ইট নিড সেলিব্রেশন। আগে যেমন আমার ঠাকুমা দাদুর দেখেছি 50 বছরের বিবাহবার্ষিকী হচ্ছে, আজকেও আকছার অনেকেরই হয় 50 বছর, 25 বছর, 50 বছর। কিন্তু আজকে তো 5 বছর একটা সম্পর্ক টিকে যাওয়া মানে ওরে বাবা, সে তো ভয়ানক ব্যাপার। 5 বছর সম্পর্ক টিকেছে, তাই বলি কি আর কোথাওই 30 বছর 35 বছরের নেই? আমাদের নিজেদের জীবনগুলোই তাদের উদাহরণ। কিন্তু এই জেনারেশনে অনেক 5 বছর খুব বড় ব্যাপার। কারণ কি বলুন তো, এই জেনারেশনে যারা রয়েছেন তারা কম্প্রোমাইজ তো করবেন না, অ্যাডজাস্টমেন্ট অতটা করেন করবেন। আজকের মেয়েরাও অনেক এগিয়ে গেছেন, তারা এত সহজে তো করতে চাইছেন না অ্যাডজাস্টমেন্ট। তাদের আমি দোষ দেখি না এর মধ্যে, কারণ তারা সবাই নিজেরা রোজগারে এম্পাওয়ার্ড, তারা ভাবছেন আমরা সত্যিই কেন কম্প্রোমাইজ করবো কথায় কথায়। এটা তো খুব স্বাভাবিক, দুনিয়া যত এগোবে, এক্সপোজার যত বাড়বে, এম্পাওয়ারমেন্ট বাড়বে, সবকিছু বাড়বে, তত এইসব বেশিই হবে। হঠাৎ করে আমার মনে হচ্ছে যে বিয়ের সিজনে একটু বিয়েটাও কমে গেছে, নেমন্তন্ন একদম পাই না। সেটাই, এখন পর্যন্ত পাইনি, বিয়েটা কমে গেছে আমি বলছি আপনাকে। না, আমি আরেকটা বিষয়ে একটুখানি আসতে চাইবো, সেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে দুটো ঘটনা পরপর ঘটলো। একজন রাজনৈতিক জগতের বিখ্যাত মানুষ, প্রত্যেক দিনই প্রায় তাকে টিভিতে দেখতে পাওয়া যেত, আর আরেকজন সঙ্গীত জগতের বিখ্যাত মানুষ, তার আগে একজন চলচ্চিত্র পরিচালক, তার আগে একজন চলচ্চিত্র পরিচালক। আমরা এক সময় দেখেছিলাম যে ওই #MeToo একটা মানে ব্যাপক আন্দোলন তৈরি করেছিল গোটা দেশ জুড়ে এবং গোটা পৃথিবী জুড়ে। তাই মনে রাখবেন সবাই অভিযুক্ত এখন অব্দি, কেউ দোষী নন। রাইট, দোষী সাব্যস্ত হননি এখনো পর্যন্ত। এই যে ক্ষেত্রটা, কিন্তু দোষী সাব্যস্ত হননি সেটা আইন আদালতের বিচারে নন্দিনীজি, কিন্তু আমরা তো খাপ পঞ্চায়েত বসিয়ে ফেলতে খুব বেশি অভ্যস্ত হয়ে যাচ্ছে। ক্যাঙ্গারু কোর্ট। এরপরে যদি দোষী এনারা সাব্যস্ত না হন, তখনই খাপ পঞ্চায়েতটা আমরা বসাবো। তো আমি বারবার এটাই জানতে চাই, সেটা কিন্তু আর হয় না সচরাচর। এটাই আমি জানতে চাই, কিন্তু সামাজিকভাবে মুখটা নষ্ট হয়, এটাই আমি বারবার জানতে চাইছি যে এই যে আজকে ধরুন একজন বর্ষিয়ান রাজনৈতিক নেতাকে যে এরকম করা হলো, এবং যিনি করলেন তিনি যদি আজকে দোষী প্রমাণিত হন যে না ঘটনাটা ঘটেনি, আমি কিন্তু একবারও বলছি না এখনো ঘটেনি, আমি ধরে নিচ্ছি ঘটেছে, ঠিক আছে, আমার সাদা মনে কোনো কাদা নেই, ঘটতেও পারে না ঘটতে পারে, আমরা কিছু বলতে পারি। এবার যদি না ঘটে থাকে, এই মেয়েটি কি হলো বলুন তো, নিজের ফ্রেটার্নিটির সমস্ত মেয়ে জার্নালিস্টকে একটা বিপদের মুখে ফেলে দিয়েছেন, কিন্তু ওনাদেরকেও ইন্টারভিউ দিতে চাইছে না, বলছে তোমরা না হবে না, এসো না, করবো না, তোমাকে ইন্টারভিউ দেবো না। এবার যেই মেয়েরা অনেক কষ্ট করে নিজেদের কেরিয়ার তৈরি করছেন, তাদের জন্য ভীষণ একটা প্রবলেম হয়ে যাচ্ছে না। হয়তো অনেক দূর দূর থেকে ট্রেনে করে আসেন, হয়তো কষ্ট করে এসে বাসে করে এসে জার্নি করে নিজেদের লাইফগুলো তৈরি করছিলেন, তাদের জন্য হঠাৎ করে একটা স্টেক হয়ে গেল সবকিছু। এবার তারা সবাই একটু অসন্তুষ্ট হচ্ছেন। আজকে যদি প্রমাণিত হয় ঘটনাটা মিথ্যে, বলুন না আপনি আমাকে, তখন কি হবে? ওনার দলও তড়িঘড়ি ওনাকে সাসপেন্ড করলেন, কিন্তু সেটা হয়তো ওনাদের দলের ব্যক্তিগত ব্যাপার, ওনাদের একটা রেজিমেন্টেড পার্টি, ওনারা কীভাবে চলবেন। আমার শুধু জানতে ইচ্ছে করে, ওনাদের দলে তো মহিলা নেত্রীরা আছেন, তাদের সম্বন্ধে আজকে একটা BNS 85-86 যদি হয় যে ছেলের বউকে মারধর করেন, ছেলের বউকে অত্যাচার করেন, তিনি পুলিশে কমপ্লেন করেছেন, তো ওনারা তাদেরকেও কি এরকম তড়িঘড়ি সাসপেন্ড করবেন? কারণ সেটাও বড় মারাত্মক অভিযোগ, একজন নারীর ওপর নারীর এরকম অত্যাচারের অভিযোগ, সেটা এর থেকেও কিছু কম নয়। কিন্তু নারীর সম্মান সেখানে, নারী অত্যাচারিত, তা ওনারা তাদেরকে এরকম তড়িঘড়ি সাসপেন্ড করবেন, নাকি বেনিফিট অফ ডাউট দেবেন শুধু অপরপক্ষে আরেকজন নারী বলে, যে না না উনি তো অভিযুক্ত, দোষী প্রমাণিত হননি, তাহলে ওনাকে এখন সাসপেন্ড করবো না, বা ওনার সঙ্গে কথাবার্তা বলি তারপরে করবো। এগুলো আমার খুব জানতে ইচ্ছে করে, বিশ্বাস করুন, আমার খুব জানতে ইচ্ছে করে। ঘটনা ঘটলে তবেই আমরা বুঝতে হ্যাঁ, পারবো। যখন দুজনেই নারী, তখন ওনারা কি ভাবেন, আরেক পক্ষকে বেনিফিট অফ ডাউট দেবেন, আর ইনি পুরুষ বলে পাবেন না। এগুলো আমি খুব খুব আগ্রহী আমি জানতে, মানে পুরুষ অধিকার নিয়ে কাজ যেহেতু করি, তাই আমার খুব জানতে ইচ্ছে করে। পুরুষদের পাওনা ঘন্টা বড়ই কম। এবার মানে আমি মানে এই পরপর যে ঘটনাগুলো ঘটে গেল, সেই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতেই আপনাকে জিজ্ঞেস করছি, খুশি হয়েছেন কি ডোনাল্ড ট্রাম্প কমলা হ্যারিসকে হারিয়েছেন বলে? না দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, কোথাও মহিলা শাসক, কোথাও মানে পুরুষ শাসক, এই নিয়ে কিন্তু খুব বেশি হয় না। জানবেন, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। এবার উনি শাসনে বসছেন, উনি তো চেষ্টাই করবেন মহিলারা যাতে ওনাকে পরবর্তীকালে ভোট দেয়, উনিও মহিলাদের জন্য সুযোগ সুবিধা সবই দেবেন। হ্যাঁ, কমলা হ্যারিস বসলে হয়তো একটু, তবে আবার বলা যায় না কমলা হ্যারিস বসলে তখন কিন্তু আবার অন্যরকম ভাবতেন, কারণ উনি তো তখন শাসক। মেয়েদের ভেবে আনন্দিত হওয়ার কোনো কারণ নেই, কমলা হ্যারিস সবকিছু মেয়েদের জন্য করতেন, নেভার, এ ভাবা ভুল। আবার পুরুষ বসলে যে সব পুরুষদের কথা ভেবে চিন্তা করবেন, নো নো নো, ওনারা তখন শাসক কিন্তু জেনারেলি জেন্ডার নিউট্রাল হওয়া উচিত।
হয়, তাই হয়, আমি দেখেছি। তারা কখনোই পুরোটাই মহিলাদের জন্য আর বা পুরোটাই পুরুষদের জন্য কখনোই করেন না। এখানে সবাই তখন আমায় বলবে, কেন এখানে কি করেননি, আমাদের সিএম সব কন্যাশ্রী প্রচারে, ওগুলো প্রজেক্ট, ওগুলো পুরুষ নারী ভেবে কিছু করা নয়, প্রজেক্ট ওগুলো। মেয়েদের এম্পাওয়ারমেন্টের জন্য ভারতবর্ষে বিশেষ প্রজেক্টই নেওয়া আছে, সেটা অন্য জিনিস, সেটা ওনাদের সবাইকে করতেই হবে। ভারতবর্ষে যেহেতু মেয়েরা পিছিয়ে ছিলেন, তাদেরকে সামনে আনার জন্য বহু প্রজেক্ট আছে, সেগুলো সব সিএম কেই করতে হবে। তাই জন্য আমাদের সিএম এখন মেয়েদের জন্যই করে ফেলেছেন এরকম নয়। কারণ যখনই মাথায় কেউ বসেন, আজকে আমাদের পিএম বলুন সিএম বলুন, তাদের কিন্তু এই মেয়েদের জন্য করবো ছেলেদের জন্য করবো এরকম ভেবে হয় না। কারণ ওনারা জানেন নারী ভোট ব্যাংক একটা বড় ভোট ব্যাংক, কাজে ওনাদের নিজেদের শাসন অক্ষুণ্ণ রাখার জন্য এগুলো করতেই হবে। আবার যদি আমেরিকায় হয়, সেখানে যদি মনে করা হয় যে পুরুষ ভোট ব্যাংকটা শক্তিশালী, তখন তাদের পুরুষদের জন্য বেশি করতেই হবে। কাজে কে কমলা হ্যারিস ছিলেন, কে ডোনাল্ড ট্রাম্প, আর কোথায় শেখ হাসিনা চলে গেলেন, ইউনুস বসলেন, এই ভেবে লাভ নেই। ওখানের ব্যাপারটা আবার অন্যরকম হয়ে যাচ্ছে, ওখানে তারা ধর্ম ব্যাপার। সেখানে এখন যারা অনেক বড় বড় কথা দেখছিলাম বলছিলেন নানা রকম সাজগোজ করে এসে, আজকে তারা খুব নারী স্বাধীনতায় বেঁচে থাকতে পারছেন কিনা ওখানে, এইটা নিয়ে আমি কিন্তু খুব চিন্তিত। তাদের কাছে সেই স্বাধীনতাটা এখন আছে তো, যেটা আগে ছিল। আমি কিন্তু কোনো দলেরও নই, কারোর পক্ষেও কথা বলি না। আমার শুধু এগুলো জানতে ইচ্ছে করে যে ওনারা যেসব তখন যত স্বাধীনতায় বেঁচে ছিলেন, আজকে ওনারা সেই স্বাধীনতায় কথা বলতে পারেন বা বেঁচে থাকতে পারেন বা যত্রতত্র ঘুরতে পারেন। আমি শুধু এটুকু জানতে চাই, আর কিছু না। রাইট। আমি আর একটা মানে একটা ছোট্ট ছবির উদাহরণ দেবো। সেরকমটা হচ্ছে, ধরা যাক একটা বাস, ভিড় বাস, সেই ভিড় বাসের মধ্যে মহিলা পুরুষ সবাই রয়েছে। তো দাঁড়াবার জায়গা নেই, টিল ধারণ করবার জায়গা মাত্র নেই। প্রাইভেট বাস একেবারে ঠাসা, ভিড়ে ঠাসা, অফিস টাইম ধরে নিন। সেই সময় একজন পুরুষ হয়তো ব্রেক কষাতে এক মহিলার গায়ের ওপরে পড়েছেন এবং সরিও বলেছেন, কিন্তু সেই মহিলাটি যা নয় তাই করে তাকে অপমান করলেন। এবং তিনি অপমানিত হলেন শুধু ওই মহিলার কাছে না, ওই ভদ্র মহিলার কাছে, সারা বাসের বিশেষ করে পুরুষরাও তার পুরুষরাই বিশেষ করে করলেন, মহিলা না, সেই জায়গায় পুরুষরা বিশেষ করে। রাইট, আমি সেই জায়গায়, কারণ তখন সব পুরুষ ভাবছেন ওই মহিলার কাছে আমি কি করে ভালো হব। তা এরকম ঘটনা অনেকবারই ঘটে। তবে আপনাকে জানাই আনন্দের সঙ্গে, আমাদের ছেলেরা কিন্তু এরকম এখন মহিলারা গায়ে পড়লে বলছেন একটু সরে দাঁড়ান, ঠিক করে দাঁড়াতে পারেন না। এটা পুরুষদের শিখতে হবে। কারণ এরকম ভিড় বাসে তো এটাও হতে পারে, কোনো মহিলা আপনার গায়ে এসে পড়লো, সেদিন আপনাকে কিন্তু এটা বলার সাহস রাখতে হবে, ঠিক করে দাঁড়ান, সোজা হয়ে দাঁড়াতে পারেন না, গায়ের ওপর পড়ছেন এসে। এইটা পুরুষদের বলতে শিখতে হবে। যেদিন এটা বলতে শিখবেন, দেখবেন সব সোজা হয়ে গেছে। পুরুষরা এটা বলতে পারেন না, হয় কেউ কেউ উপভোগ করেন, আর না হয় লজ্জা পান যে আমি এটা বলবো, বাবা বললে যদি আমায় কেউ কিছু বলে, বলবে, দেখবেন দুটো কথার পরে তিনটে কথায় আপনাকে সবাই সাপোর্ট করবে। বলা যায় না, কন্ডাক্টর বাসের ভাড়াও ফেরত দিয়ে যেতে পারে, নিলেন না হয়তো আপনাদের, কারণ উনি যে কথাটা এতকাল বলতে পারেননি সেটা আপনি বলে দিয়েছেন। আপনাকেও বলতে হবে এটা, নো মিনস নো, সবার জন্যে, নারীর জন্য যেমন পুরুষের জন্যও তেমন আপনাকে বলতে হবে। কারণ কোনো মহিলা কখনো কোনো পুরুষের গায়ে পড়েননি, এ তো আমি তামা তুলসী হাতে নিয়ে বললেও বিশ্বাস করব না, এটা হতে পারে না, এটা তো হতে পারে না। পুরুষ হয়তো বেশি পড়েছেন, কিন্তু মহিলারাও পড়েছেন। সেদিন আপনাকে বলতে হবে আপনি সোজা হয়ে দাঁড়ান। কারণ দেখুন, একটা বাসের ঝাঁকুনিতে তো পুরুষ মানুষ সবসময় ইচ্ছে করে মহিলার গায়ে পড়েন না, তেমনি আমি ধরে নিলাম বাসের ঝাঁকুনিতে কোনো মহিলা ইচ্ছে করেও পুরুষের গায়ে পড়েননি, কিন্তু মহিলারা তখন বলেন। কিন্তু আমি জানি এরকম, আমার চোখের সামনে এসে বলে গেছেন একজন বয়স্ক ভদ্রলোককে এভাবে অপমান করেছেন এক ভদ্রমহিলা, এবং ভদ্রমহিলা না, একটি কলেজের ছাত্রী, এবং তার অন্য ছাত্রছাত্রীরা তখন তাকে বলেছে যে তুই কি বলছিস, একটা বয়স্ক ভদ্রলোক তাল সামলাতে না পেলে পড়ে গেছেন। তেমনি এরকম যদি আপনারা এটাও বোঝেন যে ইচ্ছে করে পড়েছেন, তাহলেও বলুন। এরকম এতদিন আপনারা শুনে এসছেন, এবার আপনারাও বলুন, দেখবেন চিত্র বদলাবে। সোজাটা যেমন হয়েছে তেমনি উল্টোটাও তো হবে, ডেফিনেটলি হোক, সোজা থাকলে তার উল্টো হবে। আমি তো বলি যে বারবার জেনারেল সিট আর লেডিস সিট নিয়ে যে কোয়েশ্চেন ওঠে, যখনই দেখবেন লেডিস সিট ফাঁকা রেখে জেনারেল সিটে বসে আছেন মেয়েরা, আপনারা কি লেডিস সিটে বসুন। এবার কোনো লেডিস সিটে ভদ্রমহিলা যদি আপনাদেরকে এসে বলেন, উঠতে বলবেন, আগে জেনারেল সিট থেকে ওনাদেরকে ওঠান, উঠিয়ে লেডিস সিটে বসান, সেদিন আমি সিট ছাড়বো। আপনারা লজ্জা পেয়ে কি করে নিজেরা দাঁড়িয়ে থাকেন, কেন লেডিস সিটে বসুন গিয়ে। এবার যদি মহিলারা এসে বলেন, বলবেন ওনারা লেডিস সিট ফাঁকা থাকতে জেনারেল সিটে বসেছিলেন, ওনাদের ওঠানোর দায়িত্ব আমাদের, আপনাদের। চোরকে চুরি আটকাবার দায়িত্ব দিন, বলুন ওনাদের উঠিয়ে এখানে বসান, আমরা জেনারেল সিট ফাঁকা করে। বাসের মধ্যে মানে জেনারেল সিট লেডিস সিট রাখাটা কি উচিত? না না, দ্যাটস ডিফারেন্ট। সেই ইস্যু তো আপনি কথা বলতে পারি না, সেটা তো গভর্নমেন্ট ঠিক করবেন। আমরা এখন এটা নিয়ে কোথায় কথা বলতে যাব, সেটা বড় ইস্যু। রেলে মহিলাদের জন্য সংরক্ষিত কামরা, সেটা হ্যাঁ, সেটা বড় ইস্যু। সে নিয়ে তো আপনি কথা বলে এখানে টক শোতে কিছু করতে পারবো না। তো আমার কথা এটা করুন, আপনারা লেডিস সিটে বসে পড়ুন গিয়ে, ইগো টিগো গুলো একটু বাদ দিন।
লেডিস সিটে বসে পড়ুন, বসে এবার যখনই বলবে আপনাকে মহিলারা এসে বলবেন আগে আপনাদের সঙ্গী সাথীদের জেনারেল সিট থেকে তুলে এখানে আনুন, এগুলো ফাঁকা ছিল তবু ওনারা জেনারেল সিটে বসেছেন বয়ফ্রেন্ডের সঙ্গে গল্প করবেন বলে, তাহলে আনুন এখানে, তারপর আমরা উঠবো। আমি তো বলছি সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকান, দুদিনে সবাই সোজা। যেমন এই যে কথায় কথায় উঠে দেখবেন মেয়েরা খালি বলে না ছেলেদের তো আর যেতে হয় না বাড়ি ছেড়ে, তাই ছেলেরা করে। আমি তো ছেলেদের বলছি আপনারা যান না শ্বশুর বাড়ি, বলুন যে এতকাল আমরা অনেক কিছু করলাম, আমরা এবার হাউস হাজবেন্ড হব। ঘর জামাই হতে বলছেন? ঘর জামাই না, হাউস হাজবেন্ড আচ্ছা, হব, house husband। আমরা সব কাজ করবো। অনেকে সবাই তো আজকাল তো এমনিতেই অনেকে একা একাই ঘর সংসার করেন, আমরা বাড়িতে থেকে সবকিছু করব। যাও তোমরা সংসার সামলাও, তোমরা চাকরি করো টাকা আনো, আমরা ঘর সংসার সামলাবো, বাচ্চা দেখবো, সবকিছু আমরা বাড়িতে করব। আর তোমরা যেরকম অর্ধেক সময় বাপের বাড়িও চলে যাও, আমরাও কিন্তু চলে যাবো বাবার বাড়িতে। এবং তুমি অনেক অনেক মেয়ে তো আছেন শ্বশুর শাশুড়ির সঙ্গে খুব খারাপ ব্যবহার করেন, তখন কিন্তু ছেলেরাও করবে, আমরাও কিন্তু তোমার বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারি, তখন কিন্তু তোমার কিরম লাগে সেটা তুমি শুধু দেখবে। আমি তো বারবার বলছি এগুলো করুন না, করুন, আপনারা করতেই পারছেন না। মানুষ যখন এরকম নিজের উপরে, প্রথমত ছেলেদের ইগো, হাউস হাজবেন্ড হবো, শুধুমাত্র ইগো কি, কোথাও কি মনে হয় না মানে যে নিজের সংসারকে পুরুষরা কিন্তু বেশি ভালোবাসেন? সে ভালোবাসেন তো, ওটা তো নিজের সংসারই হলো। নিজে ছেঁড়া চপ্পল পরে ঘুরে বেড়াবে না? না, কেন করবে এসব? আমি জানতেই চাই না কেন করবে, ছেঁড়া চপ্পল কেন পরবো আমি? আমি নিজের জন্য কেন পার্লারে যাব না? আমি কেন ভালো জামা কাপড় কিনবো না? আমিও করব, আমি চাকরিও করব, ঠিক আছে, হাতে হাত মিলিয়ে সব কাজ আমিও করব, কিন্তু তোমারও আজকে ছেলেদের বাবা মাকে বলতে চাই, মেয়ে দেখতে যদি যান, সম্বন্ধ করে বিয়ে হচ্ছে, মেয়ের গায়ের রং কেমন, বাবা কত গয়না দেবে, সব কেন দেখতে যান? মেয়ের বাড়ি কেমন, আপনাকে ওই বাড়ি আপনার ছেলে পাবে? আপনি জানতে চান মেয়ে সরকারি চাকরি করে বা কোথায় চাকরি করে, কত মাইনে পায়, কন্ট্রিবিউট কত করবে সংসারে, যেরকম আপনার ছেলেরটা জানা হয় যে আপনার ছেলে কোথায় চাকরি করে, কত মাইনে পায়, কি উন্নতির স্কোপ, তাই না, বিদেশ কবার যেতে পারবে। আপনারা মেয়েদের সম্বন্ধে এগুলো কেন জানতে চান না? কেন জানতে চান না? আমি জানতে চাই, চাকরি করা মেয়ে কিনা সবার আগে এটা জানতে চান। মেয়ে চাকরি করে, মেয়ে চাকরি করে কিনা, সংসারে কি কন্ট্রিবিউট করবে, বিদেশ যাওয়ার কি স্কোপ, প্রমোশনের কি স্কোপ, জানতে চান না মেয়ে? কেন চাইছেন না আপনারা? সেই জন্য তো কোনো কিছু ইকুয়াল হচ্ছে না, এটা আমার বুঝতে পারছি না। আমি এই জায়গাটাতে একটুখানি মানে গার্হস্থ্য হিংসার কথাটাও আসবো। শুধুমাত্র যে মেয়েরাই গার্হস্থ্য হিংসার শিকার হন না, না, সেটা কোনোদিনই না, ছেলেরা তো চিরকাল হয়ে এসেছেন, কিন্তু তখন আইন মেয়েদের কাছে ছিল না। আমি আপনাকে একটা মানে দুটো উদাহরণ দিচ্ছি। একটা হচ্ছে আমার বাবা সরকারি চাকরি করতেন, সারা জীবন সরকারি চাকরি করেছেন। তার একজন কলিগ, অধস্তন কলিগ, তার স্যালারির দিন স্যালারিটা নিতে আসতেন তার স্ত্রী, স্যালারিটা তুলে তার হাতে দিয়ে দিতে হতো, নইলে বাড়িতে গিয়ে খুন্তির ছ্যাঁকা। এইটা এক। 2 নম্বর হচ্ছে এই করোনা পিরিয়ডটা, যে সময়টা লকডাউন, বহু মানুষের চাকরি চলে গেছে, বহু মানুষ কাজ হারিয়েছেন, এবং সেই সময়টাতেই গার্হস্থ্য হিংসা, গার্হস্থ্য প্রেমটাও যেমন গাঢ় হয়েছিল কারোর কারোর ক্ষেত্রে, কিন্তু গার্হস্থ্য হিংসাটা পুরুষদের প্রতি প্রচুর বেড়ে গিয়েছে, সেটার পরিসংখ্যানও পেয়েছিলাম আমরা পরবর্তীতে। তো এই গার্হস্থ্য হিংসার জায়গাটা, দেখুন আমি আপনাকে একটা কথা বলি, মেন্স কমিশন টমিশন বলে তো দেশে কিছু নেই, থানাটা নাই, কেন নেই তো সেটা বিরাট প্রশ্ন করে ফেলেন আপনি, এই জন্যই তো এত লড়াই করছি। তো থানায় টানা গেলে রিপোর্টও হয় না, আজকাল আমরা অনেক চেঁচামেচি করার পর কোনো থানা, এখন তো মেল করার একটা সিস্টেম হয়েছে, মেল টেল করা হয়। তো এবার আমার কথা, সেই রিপোর্ট আমরা দেবো কোথায় যে গার্হস্থ্য হিংসা পুরুষের ওপর কত হয়? চিরকাল হয়েছে। আপনি আপনার বাবার আমলের কথা বলছেন, দেখুন আমি দাদুর আমলেও জানি। এবার আমাকে একজন কলকাতা শহরের নামী মানুষ বলেছেন যে নন্দিনী, আমরা যখন ছোট, আমাদের পাশের বাড়ির কাকু ছিলেন, 2 দিন বাদে কাঁচা লঙ্কা লাগবে, সেটা কাকু কেন আজকে আনেনি বলে কাকুকে মার খেতে হতো তখন। আমি কবেকার কথা বলছি তাহলে আপনি বলুন তো। দেখুন পুরোনো দিনের সিনেমাগুলো দেখেছেন, বিনতা রায়, রেণুকা রায়, এসব দজ্জাল চরিত্র, হিন্দিতে ললিতা পাওয়ার, শশিকলা, মনে আছে? ওগুলো কিরকম ছিল? বড়েরা এরকম কাঁটা হয়ে আছেন, তখন আইন ছিল না, গার্হস্থ্য হিংসা পুরুষের উপর তখনও ছিল না, তাই চরিত্রগুলো এলো কোত্থেকে? জীবন্ত থেকেই তো সিনেমার প্রতিচ্ছবি। এবার কি হয় বলুন তো, যে কোথাও রিপোর্ট করার যেহেতু জায়গা নেই, সেহেতু এটা প্রমাণও হচ্ছে না পুরুষের উপর গার্হস্থ্য হিংসা কতখানি হচ্ছে। আপনি একটা মেন্স কমিশন করা দেখুন, হোক, সেদিন দেখবেন আমার ধারণা সমান সমানই থাকবে। আমি তো বলছিলাম এদের উপর হয় না, আমি কিন্তু কোথাও নারী বিরোধী নই, নারীর উপর অত্যাচার হয় না বলি না। যারা নারীদের নিয়ে কাজ করেন আমি তাদের খুব শ্রদ্ধা করি, খুব দরকার, বরং নারীদের উপর যত কাজ হওয়া দরকার ছিল তার কিচ্ছু এদেশে হয় না, অনেক বেশি কাজ হওয়ার দরকার ছিল। যারা নারীদের নিয়ে কাজ করেন তাদের সবার সঙ্গে আমার যথেষ্ট ভালো সম্পর্ক, তারাও এই কাজটাকে যথেষ্ট ওয়েলকাম করেন এবং আমিও তাদের কাজটাকে মর্যাদা দিই। কিন্তু মুশকিলটা হচ্ছে যে তাদের একটা তবু জানাবার জায়গা আছে, জানালে ওমেন্স কমিশন থেকে চিঠি চাপাটি হয়, তারা আসতে পারেন, কথা বলতে পারেন,
থানায় রিপোর্ট হয়, জাতীয় কমিশন রয়েছে, রাজ্য কমিশন রয়েছে, কিন্তু মুশকিলটা হচ্ছে পুরুষরা জানাবেন কোথায়? Right. আজকে আমাদের কাছে জানি, আমরা তো কোথাও দিতে পারছি না রিপোর্টটা। আমি তো আর এই রিপোর্ট গিয়ে ওমেন্স কমিশনে দিতে পারবো না। আজকে একটা মেন্স কমিশন থাকলে সেখানে পাঠানো যায় অন্তত মাসের শেষে বা 3 মাস অন্তর। কে বলতে পারে সে সংখ্যা ছাপিয়ে যাবে না? এবার ধরুন এই শাশুড়ি ননদের উপরে যে গার্হস্থ্য হিংসাটা হয়, ধরুন বৌদির দ্বারা, ছেলের বউয়ের দ্বারা, তার রিপোর্টটা আবার ওমেন্স কমিশন নিতে চান না। সেটাও তো মেয়েদের উপর মেয়েদের গার্হস্থ্য হিংসা। তারা কোথায় যাবেন? থানাও নেয় না সে রিপোর্ট। খুব গন্ডগোল, বুঝেছেন তো, বিশাল গন্ডগোল। আমাদের দেশে নারীরও ক্যাটাগরি আছে। আপনি পুরুষের আত্মীয় হলে আপনার লিঙ্গটা যে ঠিক কি তখন আর বিচার হয় না। আপনি পুরুষের আত্মীয়, এইটাই আপনার ক্যাটাগরি। আপনি পুরুষের স্ত্রী হলেও যদি আপনার ফলস রেপ কেস, ফলস পক্সো, ফলস সেক্সুয়াল হ্যারাসমেন্টে আপনার স্বামী আটকেছেন, তখন কিন্তু আপনি পুরুষের স্ত্রী, আপনি কিন্তু আর শুধুই মহিলা নন। এগুলো বুঝতে হবে কিন্তু, আমাদের আইন এরকম করে রাখা হয়েছে। তাহলে এই মুহূর্তে এই পুরুষ দিবসের প্রাককালে আপনারা অনেকগুলো কাজ করছেন। গতকাল সেমিনার হয়েছে, আজকে র্যালি হয়েছে, আপনারা গতকাল 13 তারিখে সেমিনার হয়েছে। Right. গতকাল ঠিক নয়, 15ই নভেম্বর একটা বিরাট অনুষ্ঠান, সমাজের সেরা পুরুষ, এবছর 3য় বর্ষ ছিল। কলকাতার একেবারে সত্যি আক্ষরিক অর্থে হুজুরা ছিলেন, সবাই এসেছিলেন এবং অনেক এমন মানুষ অ্যাওয়ার্ড পেয়েছেন যাদেরকে কেউ চিনতেনই না। তো সেই সব মানুষকেও আমরা তুলে এনেছিলাম অ্যাওয়ার্ড দেওয়ার জন্য। অতি জমজমাট অনুষ্ঠান, সবাই ছিলেন। খুব একটা টাইটেল সং বোধহয় তৈরি হয়েছে না, এবার টাইটেল সং না, আমাদের একটা বেসিক গান তৈরি হয়েছে, সেটা একেবারেই পুরুষ মানুষের এই দুঃখ কষ্ট মানে না পাওয়া নিয়ে, সেটা রিলিজও আছে 19শে নভেম্বর। কসমিক হারমোনি থেকে রিলিজ হচ্ছে। আমরা চেষ্টা করছি একটা বড় এফএম এ যদি করানো যায়, সেটা এখনো ফাইনাল হয়নি বলে বলতে পারছি না। তো রিলিজ হচ্ছে কসমিক হারমোনি থেকে। আন্তরিকভাবে কৃতজ্ঞ সুমনদার কাছে যে উনি রাজি হয়েছেন এটা করতে, কারণ কেউ তো রাজিও না হতে পারতো এটা করতে। আমাদের মানে সুরদীপ হাজরা বলে একজন কম্পোজার, গীতিকার, সুরকার, উনি এটা করেছেন। আমাদেরই ছেলেরা গান গেয়েছে বিএমএ ব্লুজে। খুব আনন্দ করে আমরা ময়দানে শুটিং করেছি মিউজিক ভিডিওর, খুব আনন্দ হয়েছে এবং অত্যন্ত ভালো একটি গান তৈরি হয়েছে। আশা করি সেই গান আমরা মানে সব জায়গায় আপনারা পাবেন, মানে যত রকম আছে যে আমরা অবশ্যই প্রচার করব এবং আমরা চেষ্টা করব সে গান কলার টিউনে যাতে আমাদের সবার থাকতে পারে। একটু অন্যভাবে ছড়িয়ে দিতে চাইছি, মানে আমরা না চাইছি কি বলুন তো, এটাও বুঝতে হবে যে আপনাকে তখন বললাম না যে লোকের পড়াশোনা অ্যাওয়ারনেস খুব কম যায়। ইনফ্যাক্ট আমি অনেক পুরুষ অধিকার কর্মীকেও দেখছি যারা ভাবছেন পুরুষ অধিকার আন্দোলন মানে শুধু এই 498 ডিবি এইটুকুই, ছেলে বাচ্চা কাস্টাডি, না না, তার থেকে অনেক বড় ব্যাপ্তি আন্দোলনের। এটা পুরুষের স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক, মানসিক, আইনি সব কিছু নিয়ে একটা বড় ক্যানভাস। যেরকম মেয়েদের এম্পাওয়ারমেন্টের আন্দোলন, ওমেন এম্পাওয়ারমেন্ট, এটা মেন এম্পাওয়ারমেন্ট, বয় চাইল্ডের এম্পাওয়ারমেন্টের আন্দোলন। তো সব জায়গায় থাকতে হবে। কাল যারা সমাজের সেরা পুরুষ এসেছিলেন সবাই অত্যন্ত প্রতিষ্ঠিত মানুষ, কাজে পুরুষের সফলতার দিকেও আমরা দেখাতে চাই। এমন তো নয় পুরুষ শুধু না পাওয়ার মধ্যে আছেন, পেয়েছেন অনেক কিছু, তারা সুখী গার্হস্থ্য জীবন কাটাচ্ছেন, সফল পুরুষ, এরকমও বহু পুরুষ আছেন। তারাই তো আইকন হয়ে উঠবেন, তাই না? আপনি যদি সারাক্ষণ বঞ্চিত আর নিরুপায় পুরুষদের নিয়ে কথা বলেন, তাহলে তো কোথাও আশার আলোই থাকবে না। কেমন নারীরাও কি শুধু বঞ্চিত আর অত্যাচারী? তো কত সফল নারী আছেন, নেই? তাদেরকেও দেখাতে হবে। তেমনি তেমনি সফল পুরুষ যারা আছেন তাদেরকেও সমাজের চোখে নিয়ে আসতে হবে যে এরা সফল। আমার বহু সদস্যরা রয়েছেন যারা একসময় এসেছিলেন ভাঙাচোরা অবস্থায়। আমাদের প্রথম কাজ সেই ভাঙাচোরা টুকরোগুলোকে এক করা, ছোটবেলার জিগজো পাজল খেলার মতো। আগে ভাঙাচোরা টুকরো এক করো, তারপরে তাদেরকে মানসিক একটা শান্তির জায়গা করো। আইনি পরামর্শ অনেক পরে আসছে। সেই ছেলেরা কালকে ওখানে দাঁড়িয়ে কবিতা বলেছে, সেই ছেলেরা নিজেদের লেখা গল্প পাঠ করেছে। এই জায়গাটা তৈরি করতে চাই। হতেই পারে জীবনে একটা দুর্ঘটনা, এটা দুর্ঘটনায়, সেখান থেকে দাঁড়িয়ে আবার জীবনে বাঁচা কোনো অসুবিধা নেই। জীবনে দুর্ঘটনা ঘটতেই পারে, হসপিটালে যাবো, চিকিৎসা হবে, প্লাস্টার হবে, অপারেশন হবে, সব হবে, সব কিছু হবে, আবার বাঁচবো নিজের জীবন। এসব ছোটখাটো জিনিস থাকবে। बड़े बड़े বলে না, बड़े बड़े शहरों में छोटी छोटी बातें होते रहते हैं, तो जिंदगी में छोटी छोटी बातें होते रहते हैं, तो চলবে জীবন তার মতো। আমি শেষ করব, অবশ্যই কোনো বার্তা দিতে চাইবেন পুরুষ দিবসের প্রাক্কালে? অবশ্যই। আমি যেটা প্রথম পুরুষকে বার্তা বারবার দিতে চাইছি যে একটাই, যে জিন্দগি না মিলেগি দুবারা। কাজে যে জীবন পেয়েছেন সে জীবন বাঁচার মতো করে বাঁচুন। কি হয়ে গেছে, কি হবে, স্ত্রী চলে গেছেন, বাচ্চাকে দেখতে পাই না, সব থাকবে, কিন্তু শেষ জীবনে গিয়ে নিজেকে কি জবাবদিহি করবেন? পুরুষের আন্দোলনে থাকুন, পুরুষের পাশে থাকুন, হাত ধরুন, এটা খুব ইম্পর্টেন্ট। মানে এই যে র্যালিতে আমাদের এজন্যই ছিল পথে এবার নামো সাথী। আর উই ওয়ান্ট জাস্টিস বলার মানে কি বলবো, অধিকার সবার আছে, পুরুষ এবং তাদের পরিবারেরও আছে। আর সবচেয়ে বড় কথা, একটা আনন্দ করে বাঁচুন, জীবনে আলো হয়ে বাঁচুন, মানে আলো নিজে হন, সবাইকে আলো দেখান। আমি এটা বলতে চাই সব পুরুষ মানুষকে এবং তাদের পরিবারকে, যে যা হয়েছে একটা হয়েছে, তার থেকে বেরিয়ে আসারও রাস্তা আছে অনেক।
আর বেরিয়ে আসা মানে কিন্তু আপনি একদম মুক্ত হয়ে গেলেন এরম নয়। মানে ঠিক আছে, সেটাকে সাইডে রেখে লড়াই হবে, পাশাপাশি 8-10 জন পুরুষের পাশে দাঁড়ান, তাদের পরামর্শ দিন, তাদের হ্যাঁ জানো তো এরকম হলে এরকম হতে হয়, কোনো ব্যাপার না। প্রথম কথাই হচ্ছে কোনো ব্যাপার না, কিচ্ছু এমন হয়নি। জীবনটা কিন্তু ফিনিক্স পাখির মতন, বারবার শেষ থেকে শুরু হবে, সবকিছু চলছে। পুড়ে যাওয়া ছাইয়ের ভেতর থেকে উঠে আসে আবার নতুন জীবন, সেটাই বলছেন অল বেঙ্গল মেন্স ফোরামের প্রতিষ্ঠাতা এবং এই মুহূর্তে প্রেসিডেন্ট নন্দিনী ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন। অনেক অনেক ধন্যবাদ নন্দিনী আমাদের সঙ্গে থাকবার জন্য। আন্তর্জাতিক পুরুষ দিবস আগামী মঙ্গলবার, আগামী পরশু, আর তার আগে অনেকগুলো কথা উঠে এসেছে, আরও অনেক কথা থাকবে। সেই সমস্ত কথাগুলো নিয়ে পরবর্তীতে অবশ্যই আবার চাইব স্টুডিওতে নন্দিনীর দিকে। আজকের মুখোমুখি এই পর্যন্তই, ভালো থাকবেন, নমস্কার।